সাল ১৯৭৭। বাংলাদেশের টাঙ্গাইল জেলায় একটি ছোট্ট গ্রামে এক ছেলে তার বাবার পুরনো মোটরসাইকেল ঠিক করতে করতে বুঝতে পারেন দেশে তৈরি মানসম্মত যন্ত্রাংশের ঘাটতি। তাই একটা টিনের ঘরে বসে হাতে মাত্র কয়েকশো টাকা নিয়ে তিনি শুরু করেন একটা ছোট ওয়ার্কশপ। সে সময় হয়তো কেউ কল্পনাও করেনি যে এই টিনের ঘরের আওয়াজ একদিন পৌঁছে যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে। লোহা, মেশিন আর ঘামের গন্ধে ভরা সেই ঘরটাই একদিন পরিণত হবে এক সাম্রাজ্যের জন্মভূমিতে। এই গল্প ওয়ালটনের, যেখানে প্রতিটি স্ক্রু, প্রতিটি সার্কিটের সঙ্গে জড়িয়ে আছে এক তরুণের অদম্য ইচ্ছাশক্তি। ওয়ালটনের প্রতিষ্ঠাতা এস.এম. নজরুল ইসলাম ১৯২৪ সালের ৭ই মে টাঙ্গাইলের গোসাইজোয়ার গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার শিক্ষা ও ব্যবসায় যথেষ্ট সক্রিয় ছিল। নজরুল ইসলাম ছোটবেলা থেকেই লেখাপড়ায় মনোযোগী ছিলেন, পাশাপাশি ব্যবসায় তার আগ্রহ ছিল অদম। এছাড়া তিনি একজন শান্ত, মননশীল এবং অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন। তার জীবনযাপন ছিল খুবই সাদামাটা। তিনি নিয়মিত ধর্মীয় অনুশাসন মেনে চলতেন এবং কাজের প্রতি ছিলেন অসম্ভব রকমের নিষ্ঠাবান। কিন্তু খুব শীঘ্রই তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের প্রযুক্তি পণ্যের একটা বিশাল বাজার আছে, কিন্তু সেই বাজারে স্থানীয় কোনো শক্তিশালী ব্র্যান্ড নেই। বেশিরভাগ মানুষই বিদেশি পণ্যের উপর নির্ভরশীল। আর ঠিক এখান থেকেই তার মাথায় আসে একটা আইডিয়া, একটা স্বপ্ন, যেখানে বাংলাদেশের নিজস্ব একটা প্রযুক্তি ব্র্যান্ড থাকবে, যে ব্র্যান্ড শুধু বাংলাদেশেই নয়, বিদেশেও সম্মানের সাথে দাঁড়াতে পারবে। ১৯৭৭ সাল। বাংলাদেশ তখন স্বাধীন হয়েছে মাত্র ৬ বছর। দেশে প্রযুক্তি পণ্যের চাহিদা বাড়ছে, কিন্তু সবকিছুই আসছে বিদেশ থেকে। নজরুল ইসলাম তখন ভাবলেন এটাই হয়তো সঠিক সময় তার মাথার আইডিয়াটাকে বাস্তব রূপ দেওয়ার। কিন্তু সমস্যা ছিল একটাই, টাকা। বড় ব্যবসা শুরু করার মতো পুঁজি তার কাছে ছিল না, কিন্তু তার ইচ্ছা শক্তি ছিল অটুট। তাই নিজের সঞ্চয়, ছোট লোন আর পরিবার থেকে কিছু টাকা জোগাড় করে সে বছরই তিনি শুরু করলেন একটা ছোট ওয়ার্কশপ, একটা টিনের ঘর, যেখানে তিনি মোটরসাইকেল, ফ্যান, টেলিভিশনের যন্ত্রাংশ তৈরি বা মেরামত করতেন। তবে এতে তিনি স্যাটিসফাইড ছিলেন না, তাই এরপর শুরু করলেন আমদানি ব্যবসা। এই বিজনেস মডেল ছিল খুবই সিম্পল। বিদেশ থেকে টেলিভিশন এবং অন্যান্য ইলেকট্রনিক পণ্য আমদানি করে বাংলাদেশে বিক্রি করা হতো। শুরুটা ছিল খুবই ছোট পরিসরে, একটা ছোট দোকান, কয়েকজন কর্মচারী আর সীমিত পুঁজি। কিন্তু নজরুল ইসলাম বুঝতে পেরেছিলেন যে শুধু আমদানি করে সে কখনোই বড় কিছু ক্রিয়েট করতে পারবে না, কারণ বিদেশি পণ্যের দাম বেশি, মার্জিন কম, আর সবসময় সাপ্লাই নিয়ে অনিশ্চয়তা থাকে। তাই তখন তার মাথায় আসলো একটা বড় আইডিয়া, কেন বাংলাদেশে এই পণ্যগুলো তৈরি করা যায় না, কেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং সেটআপ হবে না। আর এরকম চিন্তা থেকেই তিনি শুরু করলেন ওয়ালটনের। যদিও ওয়ালটনের যাত্রা আরবি গ্রুপ নামে শুরু হয়েছিল, কিন্তু যখন তাদের ছোট ওয়ার্কশপটি ধীরে ধীরে বড় হতে শুরু করে এবং তারা নিজেরা তৈরি করা পণ্য বাজারে বিক্রি করতে চায়, তখন দরকার একটা শক্তিশালী ও সহজ মনে রাখার মতো ব্র্যান্ড নাম। তাই তখনই তারা ওয়ালটন গ্রুপ নামটি বেছে নেয়। ওয়ালটনের শুরুর গল্প মোটেও রূপকথার মতো ছিল না, বরং বলা যায় এটা ছিল একটা যুদ্ধ। তিনটি বড় সমস্যার সাথে নজরুল ইসলামকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হতো। প্রথম সমস্যা ছিল টাকার। ম্যানুফ্যাকচারিং সেটআপ করতে প্রচুর মূলধন দরকার। জমি কিনতে হবে, ফ্যাক্টরি বানাতে হবে, মেশিন আনতে হবে, কাঁচামাল কিনতে হবে, শ্রমিক নিয়োগ দিতে হবে, কিন্তু এত টাকা কোথায়? এ সময় ব্যাংক লোন নেওয়াটাও সহজ ছিল না, কারণ ব্যাংকগুলো নতুন ব্যবসায় ঝুঁকি নিতে চাইতো না। দ্বিতীয় সমস্যা ছিল প্রযুক্তির। বাংলাদেশে তখন ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং এর কোনো অভিজ্ঞতা নেই বললেই চলে। দক্ষ ইঞ্জিনিয়ার পাওয়াটাও অনেক কঠিন, আধুনিক মেশিনারি নেই, টেকনিক্যাল নলেজও সীমিত। তৃতীয় সমস্যা ছিল বাজারের। সে সময় মানুষ বিদেশি ব্র্যান্ডের উপর অন্ধভাবে বিশ্বাস করত। সোনি, প্যানাসোনিক, স্যামসাং এগুলোই ছিল তাদের কাছে বিশ্বাসযোগ্য। এমন অবস্থাতে একটা নতুন দেশি ব্র্যান্ডকে মানুষ কেন বিশ্বাস করবে? আর এই তিনটি সমস্যার সমাধানের জন্য যে পথকে বেছে নেওয়া হলো, সেটাই হলো ওয়ালটনের সফলতার আসল চাবিকাঠি। টাকার সমস্যা দূর করতে নজরুল ইসলাম অ্যাপ্লাই করলেন একটা দারুণ এবং সহজ মেথড। আমদানি ব্যবসা থেকে যা লাভ হতো তা জমিয়ে রাখতেন এবং এরকম করে ধীরে ধীরে পুঁজি বাড়তে লাগলেন। তবে ভালো ব্যাপার হলো তার পুরো পরিবার তাকে সবসময় ফাইন্যান্সিয়ালি এবং মেন্টালি সাপোর্ট করতো, যেটা নজরুল ইসলামের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। আর প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে নজরুল ইসলাম শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে বুঝতে পারছিলেন ঠিক কি দরকার। এজন্য তিনি শুরু করলেন দক্ষ মানুষ খোঁজা, যারা প্রযুক্তি বোঝে ও শিখতে আগ্রহী। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি নিজেও সময় দিয়ে শিখতে শুরু করলেন। সর্বশেষে নজরুল ইসলাম বুঝলেন বাজারে বিশ্বাস অর্জন করতে হবে গুণগত মানের মাধ্যমে। যদি তিনি বিদেশি পণ্যের মতো কিংবা তার চেয়েও ভালো মানের পণ্য তৈরি করতে পারেন আর সেটা সাশ্রয়ী দামে দিতে পারেন, তাহলে মানুষ আস্তে আস্তে দেশীয় পণ্যে আস্থা রাখবেন। এরপর ২০০২ থেকে ২০০৬ সাল, এই ৪ বছর ছিল নজরুল ইসলামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তিনি সিদ্ধান্ত নিলেন গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় একটি আধুনিক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তৈরি করবেন। এটা ছিল একটা বিশাল ঝুঁকি, কারণ এতে লাগবে কোটি কোটি টাকা। কিন্তু নজরুল ইসলাম জানতেন এই বিনিয়োগ না করলে সে কখনোই বড় কিছু করতে পারবে না। অবশেষে ২০০৬ সালে চালু হলো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং ২০০৮ সালে সেখানে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। এই কারখানায় শুরু হলো রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার এবং টেলিভিশন উৎপাদন। কিন্তু শুধু বানালেই তো হবে না, মানুষকে বোঝাতে হবে যে ওয়ালটনের পণ্য ভালো। আর এখানেই দেখা গেল নজরুল ইসলামের বিজনেস জিনিয়াস। তিনি প্রথমে ফোকাস করলেন মান নিয়ন্ত্রণে। তিনি নিয়ে এলেন আন্তর্জাতিক
আন্তর্জাতিক মানের মেশিনারি, বিশেষ করে জার্মানি আর আমেরিকা থেকে। তারপর তিনি ISO 9001 সার্টিফিকেট নিলেন, যেটা আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণের গ্যারান্টি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি তিনি করলেন সেটা হলো প্রতিটি উৎপাদন ধাপে কঠোর কোয়ালিটি চেক, কাঁচামাল কেনা থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত প্রতিটি পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা। ফলাফল ওয়ালটনের পণ্যগুলো আসলেই ভালো হতে শুরু করলো। আর মানুষ যখন ব্যবহার করে দেখলো যে এই ফ্রিজ বা এসি আসলেই টেকসই, তখন তারা বিশ্বাস করতে শুরু করলো। কিন্তু শুধু মান নির্ণয় নিয়েই তো বাজার জেতা যায় না, দাম নিয়েও কৌশল দরকার। তাই নজরুল ইসলাম তখন ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজি নিলেন। তিনি দাম রাখলেন বিদেশি ব্র্যান্ডের চেয়েও 20 থেকে 30% কম, কিন্তু মান রাখলেন একই রকম বা কিছু ক্ষেত্রে আরো ভালো। এই ভ্যালু প্রপোজিশনটা মানুষের কাছে অনেক আকর্ষণীয় লাগলো। একই মানের পণ্য কম দামে আর সাথে দেশি ব্র্যান্ড। মানুষ ভাবলো কেননা চেষ্টা করে দেখা যাক। আর একবার চেষ্টা করা মানে তারা হলো রিপিট কাস্টমার। এভাবেই আস্তে আস্তে ওয়ালটন বাজারে নিজের জায়গা তৈরি করে নিল। এ সময় ওয়ালটনের সেল দ্রুত গতিতে বাড়তে শুরু করলো, কারণ মানুষ বুঝতে পারছিল এটা আসলেই একটা ভালো পণ্য। পর 2007 থেকে 2010 সাল পর্যন্ত ওয়ালটন মূলত ফ্রিজ, এসি আর টিভি বানাতো। কিন্তু নজরুল ইসলাম জানতেন একটা ভালো ব্যবসা কখনোই একটা মাত্র প্রোডাক্টের উপর নির্ভর থাকে না। তাই 2010 সালে ওয়ালটন প্রবেশ করলো মোবাইল ফোনের বাজারে। সে সময় বাংলাদেশে মোবাইল ফোনের চাহিদা বিস্ফোরক হারে বাড়ছে। নোকিয়া, স্যামসাং, স্যামসং এরা মার্কেট দখল করে রেখেছে। তবে ওয়ালটন একই স্ট্র্যাটেজি ফলো করলো, ভালো মানের ফোন কম দামে। প্রথমে ফিচার ফোন, পরে স্মার্টফোন। বিশেষ করে যারা প্রথমবার স্মার্টফোন কিনছে সেই সেগমেন্টকে ওয়ালটন টার্গেট করলো। কিন্তু ডাইভার্সিফিকেশন এখানেই থেমে থাকলো না। 2011 সালে শুরু হলো এক্সপোর্ট। এর মানে ওয়ালটনের টেলিভিশন আর এয়ার কন্ডিশনার বিদেশে রপ্তানি হতে শুরু করলো। প্রথমে গেল নেপাল, ভুটান, শ্রীলঙ্কার মতো পার্শ্ববর্তী দেশগুলোতে। তারপর ধীরে ধীরে গেল আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এমনকি ইউরোপেও। এটা শুধু ওয়ালটনের জন্যই নয়, বরং ছিল পুরো দেশের জন্য একটা বিশাল অর্জন। কারণ এটা প্রমাণ করলো যে বাংলাদেশের পণ্য আন্তর্জাতিক মানের হতে পারে। আর এই রপ্তানি থেকে আসা বৈদেশিক মুদ্রা ওয়ালটনের আর্থিক অবস্থাকে আরো শক্তিশালী করে দিল। কিন্তু সবচেয়ে বড় মাইলস্টোন আসলো 2017 সালে। সে বছর ওয়ালটন চালু করলো বাংলাদেশের প্রথম কম্প্রেসর কারখানা। কম্প্রেসর হলো ফ্রিজ আর এসির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা মূলত ঠান্ডা তৈরি করে এবং পৃথিবীতে মাত্র কয়েকটা দেশ এটা বানাতে পারে। এটা খুবই জটিল একটা প্রযুক্তি। এর আগে ওয়ালটনকে কম্প্রেসর আমদানি করতে হতো বিদেশ থেকে। কিন্তু 2017 সালে যখন নিজস্ব কম্প্রেসর কারখানা চালু হলো, তখন ওয়ালটন হয়ে গেল সম্পূর্ণ আত্মনির্ভর। এই কারখানা প্রমাণ করলো যে বাংলাদেশ প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং ওয়ালটন সেই অগ্রযাত্রার নেতৃত্ব দিচ্ছে। কম্প্রেসর কারখানার ফলে ওয়ালটনের উৎপাদন খরচ কমে গেল, কারণ এখন আর বিদেশ থেকে চড়া দামে কিনতে হচ্ছে না। আর খরচ কমলো মানে পণ্যের দামও কমানো সম্ভব হলো, যার ফলে আরো বেশি মানুষ ওয়ালটনের পণ্য কিনতে পারলো। এর পাশাপাশি ওয়ালটন যুক্ত হলো নতুন নতুন সেক্টরে, যেমন ইলেকট্রনিক, বাইক, মোটরসাইকেল ইত্যাদি। প্রতিটি সেক্টরে একই ফর্মুলা, মান থাকবে ভালো কিন্তু দাম একটু কম রাখার চেষ্টা। এরপর 2020 সালে ওয়ালটন পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে সম্প্রসারণের জন্য পেল একটা বিশাল পুঁজি। এতে কোম্পানি আরো ট্রান্সপারেন্ট হয়ে গেল। আজ ওয়ালটন বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক কোম্পানি। 2025 অর্থ বছরে তাদের রাজস্ব ছিল 7082 কোটি টাকা এবং নিট মুনাফা 1037 কোটি টাকা বলে জানা যায়। তাছাড়া 30,000-এরও বেশি কর্মচারী কাজ করছে। 40 থেকে 50টি দেশে রপ্তানি হচ্ছে এবং দেশের অর্থনীতিতে শক্তিশালী অবদানও রাখছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা ও কম চাহিদার কারণে রাজস্ব কিছুটা কমেছে, কিন্তু ওয়ালটন আশাবাদী। তারা নতুন প্রযুক্তি ও বাজার সম্প্রসারণে বিনিয়োগ অব্যাহত রেখেছে। কিন্তু সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো টিনের ঘর থেকে শুরু করা একটা ছোট্ট কোম্পানি আজ কোটি টাকার ব্যবসা আর হাজারো মানুষের জীবিকার উৎস।